সুদানের খবর খুললেই এখন দুটো নাম বারবার সামনে আসছে। একদিকে দেশটির সেনাবাহিনী আর অন্যদিকে র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ। সবখানেই এই দুই পক্ষের লড়াইয়ের খবর। হ্যাঁ, রাজধানী খার্তুম থেকে শুরু করে দারফোরের বিভিন্ন শহরে ভয়ঙ্কর যুদ্ধ চলছে। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হল এই আরএসএফ তো কোনো বিদেশি শক্তি নয়। না, একেবারেই না। তারা সুদানেরই একটি আধা সামরিক গোষ্ঠী। আমার প্রশ্নটা ঠিক এখানেই। কিভাবে একটি মিলিশিয়া গোষ্ঠী এতটা শক্তিশালী হয়ে উঠল যে তারা এখন দেশের সেনাবাহিনীর বিরুদ্ধেই একটা অস্তিত্বের লড়াইয়ে নেমেছে? আজ আমরা এই বিষয়টি নিয়ে একটু গভীরে যাব। আমাদের হাতে থাকা বিভিন্ন সূত্র আর প্রতিবেদনের ওপর ভিত্তি করে আমরা এই আরএসএফের উত্থানের পুরো গল্পটা বোঝার চেষ্টা করব। মানে তাদের শুরুটা কোথায়, ক্ষমতার উৎসয় বাকি, আর কেনই বা তারা আজ সুদানের জন্য সবচেয়ে বড় হুমকিতে পরিণত হয়েছে। আর এটা কিন্তু শুধু সুদানের গল্প নয়, এটা আসলে একটা রাষ্ট্রের নিজের তৈরি করা শক্তির নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার গল্প। আচ্ছা, কিভাবে স্বল্পমেয়াদী সুবিধার জন্য নেওয়া সিদ্ধান্ত একটা দেশকে দীর্ঘমেয়াদী সংকটের মুখে ফেলে দিতে পারে, তার এক জ্বলন্ত উদাহরণ এটি। তার মানে এই আরএসএফ তো হঠাৎ করে আকাশ থেকে পড়েনি। এদের ইতিহাসটা বুঝতে হলে তো আমাদের প্রায় 2 দশক পেছনে ফিরে যেতে হবে, তাই না? দারফুরের সেই দিনগুলোতে। ঠিক, একদম সেখান থেকে শুরু করতে হবে। আরএসএফের ডিএনএ বুঝতে হলে আমাদের জানজাউইদ মিলিশিয়াদের কথা জানতে হবে। 2000 সালের গোড়ার দিকে যখন দারফুর অঞ্চলে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ দানা বাঁধছিল, তখন তৎকালীন প্রেসিডেন্ট ওমর আল বশির এই বিদ্রোহ দমনের জন্য একটা, বলা যায়, বেশ নৃশংস পথ বেছে নেন। কি রকম? তিনি স্থানীয় আরব উপজাতিদের নিয়ে একটি মিলিশিয়া বাহিনী গঠন করেন। এদের হাতে অস্ত্র তুলে দেন। এদেরকেই বলা হতো জানজাউইদ। জানজাউইদ নামটা শুনলেই কেমন একটা ত্রাসের অনুভূতি হয়। এদের পরিচিতি তো খুব একটা ভালো ছিল না, যতদূর জানি। ভালো ছিল না বললে অনেক কম বলা হয়। সরকার তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল, কিন্তু তাদের কোনো নিয়মকানুনের বালাই ছিল না। দারফুরের বেসামরিক জনগণের ওপর নির্বিচারে হামলা, গ্রাম জ্বালিয়ে দেওয়া, লুণ্ঠন আর জাতিগত নিধনের মতো ভয়াবহ সব অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। বলেন কি? আন্তর্জাতিকভাবে তারা পরিচিতি পেয়েছিল ঘোড়ার পিঠে শয়তান হিসেবে। তারা ছিল বশির সরকারের একটা আনঅফিসিয়াল কিলিং মেশিন। 1 মিনিট, আমি কি ঠিক বুঝলাম? তার মানে সরকার নিজেই এমন একটা বাহিনী তৈরি করেছে যাদের কোনো আনুষ্ঠানিক জবাবদিহিতা ছিল না? হ্যাঁ, এটা তো জেনে বুঝে আগুন নিয়ে খেলার মতো। একদম। আর এটাই সবচেয়ে বড় প্যারাডক্স। রাষ্ট্র ভেবেছিল তারা একটা পোষা বাঘ তৈরি করছে, যাকে ইচ্ছামতো ব্যবহার করা যাবে। কিন্তু তারা এটা বুঝতে পারেনি যে এই বাঘ একদিন নিজের শিকার নিজেই ধরতে শিখে যাবে, আর এক সময় তার মালিককেই চ্যালেঞ্জ করে বসবে। তাহলে একটা কুখ্যাত মিলিশিয়া যাদের হাতে এত রক্ত লেগে আছে, তারা কিভাবে সরকারের একটা আনুষ্ঠানিক অংশ হয়ে গেল? নিশ্চয়ই এর পেছনে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা কারণ ছিল। অবশ্যই ছিল, আর সেই ব্যক্তিটি হলেন মোহাম্মদ হামদান দাগালো, যিনি হেমেতি নামে সারা বিশ্বে পরিচিত। হেমেতি? হ্যাঁ, 2013 সালে এসে বশির সরকার এই জানজাউইদ মিলিশিয়াদের একটা আনুষ্ঠানিক কাঠামো দেওয়ার সিদ্ধান্ত নেয়, আর হেমেত্তির নেতৃত্বেই এদের নিয়ে তৈরি হয় র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ। আর ভাবতে হবে, এই হেমেত্তি একসময় ছিলেন একজন সাধারণ উট ব্যবসায়ী। দারফুরের সংঘাতই তাকে ক্ষমতার এই অবিশ্বাস্য শিখরে পৌঁছে দিয়েছে। কিন্তু কাগজে কলমে তাদের দায়িত্বটা কি ছিল? নিশ্চয়ই আগের মতো যা খুশি তাই করার অনুমতি ছিল না। আনুষ্ঠানিক দায়িত্ব ছিল জাতীয় গোয়েন্দা সংস্থার অধীনে থেকে সেনাবাহিনীকে সহায়তা করা। ধরুন, সীমান্ত পাহারা দেওয়া, চোরাচালান রোধ করা বা বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে অংশ নেওয়া। কিন্তু এটা ছিল শুধুই একটা আনুষ্ঠানিক আবরণ। পর্দার আড়ালে হেমেত্তি খুব দ্রুত আরএসএফকে একটা সমান্তরাল সেনাবাহিনী হিসাবে গড়ে তুলতে শুরু করেন। আর সেই সমান্তরাল সেনাবাহিনী গড়ে তোলার জন্য তো দুটো জিনিস সবচেয়ে জরুরি: যোদ্ধা এবং অর্থ। একদম ঠিক পয়েন্টে ধরেছেন। হেমেতি দুটোই খুব ভালোভাবে ব্যবস্থা করেন। তিনি দারফুরের আরব উপজাতিগুলো থেকে হাজার হাজার তরুণকে আরএসএফে নিয়োগ দেন, যা তাদের জনবলকে প্রায় সেনাবাহিনীর কাছাকাছি নিয়ে যায়। তাদের নিজস্ব কমান্ড কাঠামো ছিল, যা সেনাবাহিনীর নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে। কিন্তু আসল খেলাটা হয় অন্য জায়গায়। একটা মিলিশিয়া গোষ্ঠীর তো প্রচুর অর্থের প্রয়োজন। সরকার তাদের সহায়তা করছিল, কিন্তু একটা পর্যায়ে তারা তো প্রায় স্বাধীন হয়ে যায়। এই বিপুল পরিমাণ অর্থ তারা কোত্থেকে পাচ্ছিল? এখানেই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়টা। আরএসএফ সুদানের দারফুর সহ বিভিন্ন অঞ্চলের সোনার খনিগুলো নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সোনার খনি? হ্যাঁ, এই খনিগুলো থেকে আসা কোটি কোটি ডলারের সোনা তাদের আর সরকারি অনুদানের উপর নির্ভরশীল রাখেনি। এটাই ছিল গেম চেঞ্জার।
ভাবুন একবার, যখন আপনার নিজস্ব হাজার হাজার যোদ্ধা থাকবে এবং তাদের বেতন দেওয়ার জন্য নিজস্ব অর্থের উৎস থাকবে, তখন আপনি আর রাষ্ট্রের হুকুমে তোয়াক্কা করবেন না, তাই না? ঠিক। তার মানে সোনার খনগুলোই ছিল তাদের সত্যিকারের ক্ষমতার উৎস। এই অর্থনৈতিক স্বাধীনতায় তাদের দর কষাকষির মূল শক্তি হয়ে দাঁড়ায়। সুযোগের চেয়েও বেশি কিছু। এটা তাদের সুদানের ক্ষমতার রাজনীতিতে একটি অপরিহার্য খেলোয়াড়ে পরিণত করে। তারা আর ভাড়াটে সৈন্য রইল না, তারা নিজেরাই ক্ষমতার একটি কেন্দ্র হয়ে উঠল। আর সেই ক্ষমতার চূড়ান্ত প্রদর্শন আমরা দেখতে পেলাম 2019 সালে, যখন প্রেসিডেন্ট ওমার আল বাশিরের বিরুদ্ধে গণ অভ্যুত্থান শুরু হয়। তখন তো আরএসএফ একটা অবাক করার মতো ভূমিকা পালন করেছিল। হ্যাঁ, ওটা ছিল সবচেয়ে নাটকীয় মুহূর্ত। যে বশির তাদের তৈরি করেছিলেন, সেই বশিরের পতন যখন আসন্ন, তখন তারা পক্ষ পরিবর্তন করে। ঠিক তাই, হেমেতি পক্ষ পরিবর্তন করেন এবং বশিরকে ক্ষমতা থেকে সরাতে সেনাবাহিনীকে সাহায্য করেন। এর পুরস্কার হিসাবে বশির পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারে হেমেতি ডেপুটি চেয়ারম্যানের মতো একটি অত্যন্ত ক্ষমতাধর পদ পেয়ে যান। অবিশ্বাস্য। তার মানে যে শক্তিকে তৈরি করা হয়েছিল একটি শাসককে রক্ষা করার জন্য, সেই শক্তি নতুন শাসক তৈরিতে ভূমিকা রাখল। একদম। এর ফলে আরএসএফ শুধু একটি সামরিক শক্তি রইল না, তারা সরাসরি রাজনৈতিক ক্ষমতার অংশীদার হয়ে গেল। সুদানের ভবিষ্যৎ কী হবে তা নির্ধারণের টেবিলে তাদের জন্য একটি পাকা আসন তৈরি হয়ে গেল। আর এটাই সেনাবাহিনীর জন্য চূড়ান্ত সতর্ক সংকেত ছিল, তাই তো? অবশ্যই। একটা দেশের ভেতরে দুটো সেনাবাহিনী তো থাকতে পারে না। সেনাবাহিনীর প্রধান জেনারেল আবদেল ফাত্তা আল বুরহানের প্রতিক্রিয়া কী ছিল তখন? জেনারেল বুরহান এবং সুদানের সেনাবাহিনী খুব ভালোভাবেই বুঝতে পারছিল যে আরএসএফের এই লাগামহীন ক্ষমতা তাদের নিজেদের অস্তিত্বের জন্য হুমকি। তাই তাদের পরিকল্পনা ছিল একটাই, আরএসএফকে ভেঙে দিয়ে সেনাবাহিনীর সাথে একীভূত করে ফেলা, মানে তাদের পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসা। কিন্তু হেমেতি কি তার এত কষ্ট করে গড়া সাম্রাজ্য, তার যোদ্ধা, তার সোনার খনি, তার রাজনৈতিক ক্ষমতা এত সহজে ছেড়ে দিতে রাজি হতেন? কোনোভাবেই না। আরএসএফ তাদের স্বাধীনতা আর পরিচয় বিসর্জন দিতে প্রস্তুত ছিল না। কে কার অধীনে থাকবে, আরএসএফের যোদ্ধাদের ভবিষ্যৎ কী হবে, এই সব বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। দুই জেনারেলের ব্যক্তিগত ক্ষমতার দ্বন্দ্ব ধীরে ধীরে দুটি বাহিনীর লড়াইয়ে পরিণত হওয়ার মঞ্চ প্রস্তুত হচ্ছিল আর কি। আর সেই মঞ্চে চূড়ান্ত সংঘাতের পর্দা উঠল 2023 সালের এপ্রিলে, হ্যাঁ, যখন রাজধানী খার্তুমের রাস্তায় সেনাবাহিনী আর আরএসএফ একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ল। ঠিক তাই। আর সেই থেকে আজ পর্যন্তই লড়াই চলছে। এটা এখন আর শুধু দুই জেনারেলের ক্ষমতার লড়াই নেই, এটা এখন সুদানের নিয়ন্ত্রণের লড়াইয়ে পরিণত হয়েছে। আর এর সবচেয়ে ভয়াবহ মূল্য দিচ্ছে সুদানের সাধারণ মানুষ। নিঃসন্দেহে। এই সংঘাতের মধ্যে আরএসএফের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে, তা তো সেই পুরনো জাঞ্জাউইদদের কথাই মনে করিয়ে দেয়। আল জাজিরার একটি প্রতিবেদনে দেখলাম, উত্তর দারফুরের এলফাশের শহরে মাত্র 3 দিনের মধ্যে আরএসএফ প্রায় 1,500 মানুষকে হত্যা করেছে। এটা খুবই মর্মান্তিক। ইতিহাস যেন নিজেকেই পুনরাবৃত্তি করছে, তবে এবার আরও ভয়ঙ্কর রূপে। একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আরএসএফের বিরুদ্ধে গণহত্যা, জাতিগত নিধন এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনেছে। তাদের কৌশল বদলায়নি, শুধু তাদের ক্ষমতার পরিধি বেড়েছে। এবং বিষয়টা এখন আর সুদানের অভ্যন্তরীণ সীমানার মধ্যেও আটকে নেই, তাই না? সম্প্রতি জাতিসংঘে সুদানের সরকার একটি গুরুত্বপূর্ণ অভিযোগ করেছে। আমি দেখেছি খবরটা। তারা বলছে আরএসএফ নাকি 6 জন বাংলাদেশি শান্তিরক্ষীকে হত্যা করেছে। এটা তো পরিস্থিতিকে আরও অনেক জটিল করে তুলল। অবশ্যই, কারণ এই ঘটনা আরএসএফকে সরাসরি আন্তর্জাতিক সম্প্রদায়ের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস নিজে মন্তব্য করেছেন যে শান্তিরক্ষীদের উপর হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। হ্যাঁ, যুদ্ধাপরাধ। এর মানে হল আরএসএফ এখন শুধু সুদানের সেনাবাহিনীর শত্রু নয়, তারা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি থুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। পুরো বিষয়টা ভাবলে আসলেই অবাক লাগে। রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় জন্ম নেওয়া একটা মিলিশিয়া, যারা সোনার খনির টাকায় ফুলে ফেপে উঠেছে, রাজনৈতিক ক্ষমতার অংশীদার হয়েছে এবং অবশেষে সেই রাষ্ট্রকেই গ্রাস করতে উদ্যত হয়েছে। এটা একটা অবিশ্বাস্য রূপান্তর। আসলে এটা একটা ক্লাসিক ফ্র্যাঙ্কেনস্টাইন সিনারিও।
রাষ্ট্র নিজের প্রয়োজনে একটা শক্তি তৈরি করল, তাকে অস্ত্র, অর্থ আর বৈধতা দিল। কিন্তু যখন সেই শক্তি নিজের পায়ে দাঁড়িয়ে গেল, তখন সে তার স্রষ্টার দিকেই ঘুরে দাঁড়িয়েছে। সুদানের সোনার খনিগুলোই ছিল সেই বিদ্যুতের ঝলক, যা এই দানবকে সত্যিকারের জীবন দিয়েছে। পুরো আলোচনা শেষে একটা বড় প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়। যখন কোনো রাষ্ট্র তার নিজের তৈরি করার শক্তিকে আর নিয়ন্ত্রণ করতে পারে না, তখন সেই রাষ্ট্রের ভবিষ্যৎ কি? এটাই এখন সুদানের সবচেয়ে বড় প্রশ্ন, এবং সম্ভবত বিশ্বের আরও অনেক দেশের জন্য একটি সতর্ক বার্তা। যেসব রাষ্ট্র অভ্যন্তরীণ সংকট মোকাবেলায় বিভিন্ন আধা সামরিক গোষ্ঠী বা মিলিশিয়াদের ওপর নির্ভর করে, তাদের জন্য সুদানের এই ঘটনা একটি পরিষ্কার শিক্ষা। এই ধরনের শক্তি হয়তো স্বল্পমেয়াদে কাজে দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে তারাই রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। ক্ষমতা একবার হাতছাড়া হয়ে গেলে তা ফিরিয়ে আনা যে কতটা কঠিন, সুদানের পরিস্থিতি আমাদের চোখে আঙুল দিয়ে সেটাই দেখিয়ে দিচ্ছে।